দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান। আমরা চলমান নানাবিধ ঘটনা প্রবাহের মধ্যে আছি। দর্শক আপনারা জানেন অনেকগুলো খবর, দেশের প্রেক্ষাপট একেবারে পরিবর্তিত, নতুন সরকার, বিভিন্ন ধরনের নতুন আসলে সিদ্ধান্ত আসছে এবং বিভিন্ন জায়গায় রদবদল এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক তৎপরতা রয়েছেন। তো সব মিলিয়ে প্রথমে আমরা যেই খবরটা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার। তবে তার আগে পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে আলোচনার জন্য যুক্ত হয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক আমাদের সঙ্গে আরও যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমরা আলাপ শুরু করছি রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। অনেকগুলো খবরের মধ্যে সবচেয়ে টাটকা যে খবরটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছে। নিঃসন্দেহে এটি অনেক বড় একটি খবর আজকের দিনের জন্য। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? তাদেরকে যেই মামলাটি দেওয়া হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে যে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেই কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনের সংঘর্ষে দুজন নিহত হন, একজন ছাত্র এবং একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। সব হত্যার ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। এটা খুব প্রত্যাশিত যে গত 15 বছর যে সরকার ক্ষমতায় ছিলেন, যারা নানা ধরনের নিপীড়ন, দুর্নীতি এবং অব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বলে দায়ী, দেশে একদিকে উন্নয়নের কথা বলে আরেকদিকে নৈতিক অধঃপতন যারা ঘটিয়েছিলেন, যারা একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা তৈরি করেছিলেন, এবং সর্বশেষ আমরা যদি বলি গত 1.5 মাসে এই ভূখণ্ডে একটা ছাত্র গণ অভ্যুত্থানের উপরে এত নির্মম নিপীড়ন চালানোর ইতিহাস আর কারণেই, সেরকম ঘটনাও যারা ঘটিয়েছিলেন, সেই সরকার যখন ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু ক্ষমতাচ্যুত হন তা নয়, তাদের প্রধান ব্যক্তি যখন তিনি দেশ ত্যাগ করেন, তখন স্বাভাবিকভাবেই সেই সরকারের যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, তারা গ্রেপ্তার হবেন, এটি স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি তাদের অনেকে পালিয়ে গেছেন। আজকে যে দুজন গ্রেপ্তার হলেন খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। একজন আইনমন্ত্রী ছিলেন। একটা দেশে যদি আইনের নামে দুঃশাসন চলে, তাহলে তার একটা তো মরাল অব্লিগেশন থাকার কথা ছিল। তিনি না আইনমন্ত্রী ছিলেন, এই ঘটনাগুলো তিনি কি ঘটতে দিয়েছিলেন? এই ঘটনাগুলো কি তার অজ্ঞাত মানে অগোচরেই ঘটেছিল? এই ঘটনাগুলো ঠেকাবার কোনো উদ্যোগ কি তিনি নিয়েছিলেন, নাকি এই ঘটনাগুলো ঘটাবার ক্ষেত্রে তিনি উৎসাহিত করেছিলেন? এগুলো অনেক প্রশ্ন আছে যেগুলো রাজনৈতিক। কিন্তু আমার আবার যেটা মনে হয় আমাদের, যেটা দেখুন যে ইন্ধনদাতা এই শব্দটা কিন্তু খুবই কমন আমাদের এখানে। আমাদের এখানে ময়লা ট্রাক সেটা পোড়াবার জন্য একটা দলের সাধারণ সম্পাদক বা মহাসচিবকেও ইন্ধনদাতা হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ওনাদেরকে যেরকম একটা ছবি আমরা দেখলাম, আপনি দেখেছেন কিনা জানি না, যে একটা নৌকার মধ্যে করে ওনারা যাচ্ছিলেন, নৌপথে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটি অনেকেই বলছে যে এটি আসল ছবি কিনা বা এটি আসলে মূল ঘটনা কিনা। সেনাপ্রধান যে আজ কিন্তু বক্তব্যে বলেছেন যে তাদের নিরাপত্তার স্বার্থেই সরকারের অনেক মন্ত্রী, আমলা, সচিব সেটি তাদের নিরাপত্তায় আছেন, তাদেরকে বিচারের আওতায় আনা হবে, বিচার বহির্ভূতভাবে যেন তাদের জীবন নাশ না হয় সেজন্য তাদেরকে তারা হেফাজতে রেখেছেন। অনেকে বলছেন যে এটি আসলে তাদের হেফাজতেই ছিলেন তারা। আপনার কি মনে হয়? এখন তো আমাদের একটা বলবো স্পেকুলেশনের সময়। অনেকেই অনেক ধরনের সন্দেহ করছেন, মন্তব্য করছেন, অনেকে খবর তৈরি করছেন, অনেকে খবর সেগুলো আবার প্রচার করছেন। ফলে কোনটা সত্য খবর এটা যাচাই করে বের করা একটু কঠিন। কিন্তু এটা ঠিক যে জনরোষ যে তৈরি হয়েছিল, সেই জনরোষের মুখে অনেক সময় অনিয়ন্ত্রিত বিক্ষোভ বা উত্তেজিত জনতা অনেক ঘটনা ঘটিয়ে দিতে পারে। সেই অর্থে প্রধানত তাদের একটা সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়াটা এটা যে কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ। কিন্তু আমাদের পুলিশ বাহিনী যেহেতু প্যারালাইজড হয়ে গিয়েছিলেন, সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো এই ভূমিকাটা পালন করে থাকতেও পারেন। কিন্তু যেটা কথা আমাদের, যে নিরাপত্তা হেফাজতে তাদেরকে নিরাপত্তা দেওয়া হোক, এটা ঠিক। কিন্তু আমাদের নিরাপত্তা হেফাজতে জীবন হারানোর ঘটনা কিন্তু একবারে কম নয়। নিরাপত্তা হেফাজতের নামে আমরা তো কত মানুষকে গুম হয়ে যেতে দেখেছি,
কত মানুষকে আয়না ঘরে থাকতে দেখেছি। এখন এরকম হবে বলে মনে আমরা করছেন এখন হবে এটা কখনোই আশা করি না। একটা রক্তাক্ত অনেকেই বলছেন বিপ্লব, গণ অভ্যুত্থান, তার মধ্য দিয়ে একটি সরকার। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের ফটোকপি কিন্তু এই সরকার নয় বলে আমরা মনে করছি। সেক্ষেত্রে এই সরকারের কাছে এটাই হওয়া উচিত। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে, তার মানে যে যে ঘটনাগুলো জনগণকে বিক্ষুব্ধ করেছিল বলে তারা গণ অভ্যুত্থান ঘটিয়েছিলেন, সেই ঘটনা আমাদের দেশে যেন না ঘটে। যেমন আমরা যদি বলি সেই সময় রোল অফ মিডিয়ার ভূমিকা কী ছিল, আমরা যদি বলি যে পুলিশের ভূমিকা কী ছিল, ব্যুরোক্রেসির ভূমিকা কী ছিল, সেই ঘটনায় যদি এখনও ঘটে তাহলে মানুষ বলবে অভ্যুত্থানের মধ্য দিয়ে কী পরিবর্তন হলো। আপনারা সংস্কার চেয়েছিলাম, আপনারা পরিবর্তন চেয়েছিলাম, আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী। বৈষম্য কোথায় কোথায় আছে, বৈষম্যের রুট কজগুলো কি, আইনের ক্ষেত্রে বৈষম্য কোথায়, অর্থনীতিতে বৈষম্য কোথায়, সামাজিক ব্যবস্থার মধ্যে বৈষম্য কোথায়, এবং মানুষের অধিকারের ক্ষেত্রে বৈষম্য কোথায়, প্রত্যেকটা জিনিস ধরা উচিত। ফলে আমরা যদি মনে করি তারা আজকে গ্রেপ্তার হয়েছে, খুব ভালো, এখন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এটাও আবার দেখতে চাই যে অপরাধে তারা অপরাধী সেই ধরনের মামলাই যেন তাদের বিরুদ্ধে হয়। একজন আইনমন্ত্রীর বিরুদ্ধে এই মামলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি একজন আইনমন্ত্রী হিসেবে আইনকে কতখানি রক্ষা করেছেন, আইনের কি মানে যা কিছু বিচার হবে সেটা যেন প্রাসঙ্গিক হয়। আপনার কাছে আমি আবারও আসছি রাজিকুজ্জামান রতন। আমাদের সঙ্গে স্টুডিওতে দর্শক যুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলাপ করছিলাম রাজিকুজ্জামান রতনের সাথে। আমরা ইস্যু অনেকগুলো আছে, প্রতিদিন অনেক ঘটনা ঘটছে সব সেক্টরে। তো আজকের সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন, এটি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উচ্ছ্বাস দেখছি বা অনেক ধরনের মন্তব্য দেখছি। অনেকে বলছেন যে বিগ ফিশেস। আপনার মন্তব্য? ধন্যবাদ আজকের এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে পতিত স্বৈরাচারের যারা উচ্ছিষ্টভোগী, যারা শেখ হাসিনার কেউ কালেক্টর হিসাবে পরিচিত, দরবেশ নামে পরিচিত এই সালমান রহমান, আর যাকে আইনমন্ত্রী করা হয়েছিল, আইনের নামে বেআইনি কাজ করতে যিনি সিদ্ধহস্ত ছিলেন এবং আইনের অপব্যবহার করে, অপব্যাখ্যা করে, রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে যিনি টোটাল রাষ্ট্র ব্যবস্থাকে একটা কুক্ষিগত একটা খুবই খারাপ পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিলেন, যিনি সমস্ত বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একেবারে নেতা কর্মীদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার, তাদেরকে জেল হাজতে রাখা এবং ফরমায়েশে রায় দেওয়ার ক্ষেত্রে যিনি ওস্তাদ, সেই সাবেক আইনমন্ত্রী, আপনার কি নাম ওনার, আনিসুল হক, তাদেরকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। বিগ ফিশ বলেছেন আপনি। আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস যে এই নৌকার দুই কাণ্ডারি কিন্তু নৌকাতে করে পালাতে গিয়ে তারা গ্রেপ্তার হয়েছে এবং সেই দরবেশ বাবার দাড়িও কিন্তু শেভ করা হয়ে গেছে এবং তারা নিছক একটা লুঙ্গি পরে তাদেরকে পালাতে হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদেরকে এইভাবে পালাতে হচ্ছে কেন? কারণ তারা গত 15টা বছর এদেশের মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানুষের ভয়ে তারা অস্থির। আজকে শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন হেলিকপ্টার করে, তখন তো তিনি তার কালেক্টরের কথা মনে করেন নাই, যে তার কালেক্টর তার জীবনে এত কিছু দিয়েছে, তো তাকে আমি ফেলে যাচ্ছি। তো আজকে যাদেরকে শেখ হাসিনা ফেলে গিয়েছে তাদের পরিণতি তো এরকম হবেই। আমরা অবিলম্বে এই পতিত স্বৈরাচারের সকল সহযোগীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। জি, আপনি লুটপাটের কথা বলছিলেন, কিন্তু বিগত কয়েকদিন ধরে আমাদের কাছে গণমাধ্যমে অনেক জায়গায় খবর এসেছে যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তারাও ওই একই পথে হাঁটা শুরু করেছে। এটা আমি আপনাকে বলি, বিভিন্ন গণমাধ্যমে যেটা এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও সহ আমরা দেখেছি। আমি যেটা বলছি, আমি টোটালটা অস্বীকার করব না। কিছু এরকম ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে একটা গণবিপ্লবের পরে সারা বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর এগুলো সাধারণ মানুষ যায় ভেঙেছে। প্রথম দিন 5 তারিখে, 6 তারিখে এটা হয়েছে। তারপরে যেটা হয়েছে, ব্যক্তিগত রেষারেষি থেকে এই দুর্ঘটনাগুলো ঘটেছে। আমি বলছি, আমি আসছি, কমান্ড বা নিয়ন্ত্রণ আছে কিনা এর মধ্যে আমাদের দুষ্ট প্রকৃতির কিছু লোক এই কাণ্ডের সাথে জড়িত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অভিযোগ পাওয়া মাত্রই তাদেরকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের
এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন। আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা তাদেরকে আইনের হাতে তুলে দিচ্ছি। এই দায় অবশ্যই বিএনপি নিবে না, কারণ বিএনপি এই প্রতিশোধ বা এই ধ্বংসাত্মক এই লুটপাটে বিশ্বাস করে না। যারা এগুলো করছে তারা বিএনপির শুধু শত্রু নয়, জাতির শত্রু, দেশের শত্রু। আমরা তাদেরকে ধরিয়ে দিচ্ছি। আর আপনি তাদের সাথে কাদের তুলনা করছেন? যারা কোটি কোটি, না আমি বলেছি আপনারাও কি ওই পথে হাঁটা শুরু করছেন কিনা? কোনোভাবেই না, কোনোভাবেই সেটাই কাম্য, সেটাই কাম্য। দেখাতে পারবেন যে বিএনপি চেয়ারপারসনের কোনো উপদেষ্টা এটার সাথে জড়িত? আপনাকে দেখাতে পারবেন যে বিএনপির কোনো আইন বিষয়ক সম্পাদক এটার সাথে জড়িত? আপনাকে দেখাতে পারবেন বিএনপির কোনো যুগ্ম মহাসচিব বা সম্পাদক মণ্ডলী এটার সাথে জড়িত? এর মধ্যে দু একজনের বিরুদ্ধে অভিযোগ আসা মাত্রই গুরুত্বপূর্ণ পদে আছে তাদের কিন্তু দলের সমস্ত রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে তদন্ত করা হচ্ছে। তদন্তে যদি প্রমাণ পাওয়া যায় তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে। জি, যারা গুরুত্বপূর্ণ পদে নেই, একেবারে তৃণমূল, তাদের বিষয়েও নিশ্চয়ই আপনারা সেই নিয়ন্ত্রণটি রাখবে সেই আশা করছি। এটা অতিরঞ্জিত কিছু বিষয় রয়েছে। আওয়ামী লীগের কর্মীরা তারা ঘরের চিপায় বসে টেলিফোন করে প্রশাসনকে বলছে, সাংবাদিকদেরকে বলছে যে আমার কাছে অমুক এসেছিল, ও চাঁদা চেয়ে গেছে। যখন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী তাদের কাছে যাচ্ছে, দেখা গেল সে যে অভিযোগ করেছে সেই লোকই নাই। আশেপাশে জিজ্ঞেস করা হয়েছে বিএনপির কি কেউ এখানে এসেছিল? না, এখানে 2 দিন ধরে তো কোনো মানুষই নাই। এই বাসায় যে মানুষ ছিল বলা হচ্ছে যে আপনাদেরকে ফোন করেছে, তাকেও তো আমরা দেখি নাই। তো এইটা সম্পূর্ণভাবে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য এই কাজটি করছে পরিকল্পিতভাবে। যে রাজিকুজ্জামান রতন, আমরা আলাপ করছিলাম এই যে আইনমন্ত্রী, সাবেক আইনমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হলেন, ওনাদের কাছে আসলে কি কি তথ্য পাওয়ার আছে বা কোন কোন খাত ধরে, আপনি বলছিলেন যে প্রাসঙ্গিক খাত ধরে মামলা বা বিচার হওয়া উচিত, সেই প্রাসঙ্গিক খাতগুলো কি মনে করেন? এখন যদি সালমান এফ রহমানের কথা বলি, বাংলাদেশের শেয়ার বাজারে যতবার নানা ধরনের কেলেঙ্কারি হয়েছে প্রত্যেক ক্ষেত্রে তার নাম এসেছে। আমাদের এখানে ব্যাংক এবং ব্যবসার ক্ষেত্রে যতবার যত বড় বড় ঘটনা হয়েছিল সব কিছুর সঙ্গে তার নাম আছে। এমনকি আমাদের এখানে যে ডুইং বিজনেস এটা করার নামে যত ধরনের আমরা প্রতিবন্ধকতার কথা বিভিন্ন জনের কাছে শুনেছি, প্রত্যেকটা কিছুর সঙ্গে তার নাম আছে। সবচেয়ে বড় কথা, একজন মানুষ কেমন করে এত অল্প সময়ে এত টাকার মালিক হয়ে যেতে পারেন? আমাদের এখানে কি আলাদিনের কোনো চেরাগের কারখানা ছিল যে প্রত্যেকে একটা করে চেরাগ পেয়েছেন এবং সম্পত্তির মালিক হয়েছেন? তাহলে আমরা যদি দেখতে চাই যে কত টাকা আয় করেছেন, এবং সবচেয়ে বড় কথা তিনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টাও ছিলেন, তাই না? এখন আমরা সবসময় দেখেছি বাংলাদেশের সেরা করদাতা কে হতেন? জর্দা ব্যবসায়ী গাউস মিয়া। উনি এত বড় ব্যবসায়ী সালমান এফ রহমান, কিন্তু বাংলাদেশের সেরা করদাতা হননি কেন কখনো? তাহলে তিনি কি আসলে কর ফাঁকি দিয়েছিলেন? সেগুলো একটু দেখা দরকার। যে যিনি বাংলাদেশের বড় বিজনেস ম্যাগনেট হিসেবে পরিচিত, বাংলাদেশের ধনী ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় ধনীর মধ্যে তিনি একজন, তিনি আসলে সরকারকে কত কর দিয়েছেন এবং জনগণের টাকা তছরূপ করার ক্ষেত্রে তার কী ভূমিকা ছিল, এটা আমাদের দেখা উচিত। তাহলে অর্থনীতিতে যে লুণ্ঠনটা ছিল, সেই লুণ্ঠনের একটা চিত্র শুধু নয়, লুণ্ঠনের কারণটা আমরা খুঁজে বের করতে পারবো সালমান এফ রহমানের। জি, আমরা একটি বিরতিতে যাব। বিরতির পরে এসে আপনার কাছে এবং ইমরান সালেহ প্রিন্সের কাছে আরো বিস্তারিত এই বিষয়ে আমরা আলাপ করব। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো একটি বিরতির, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা সাবেক সালমান এফ রহমানের যে আজকে গ্রেপ্তার হয়েছেন সেই বিষয়ে তার সঙ্গে প্রাসঙ্গিক একটি ইস্যুতে একটু যেতে চাই। ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে আসতে চাই। আজকে সেনা প্রধান একটি বক্তব্য দিয়েছেন যে তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা আশ্রয় দিয়েছি। তিনি মিন করেছেন যেই দলেরই হোক, যেই মতের হোক, যে ধর্মের হোক, অর্থাৎ পলিটিক্যাল যারা আছেন এখন তোপের মুখে তাদের কথা তিনি বলেছেন। সেই সাথে তিনি দল মত নির্বিশেষে বিভিন্ন ধর্মের কথা উল্লেখ করেছেন এবং সেই সাথে তিনি বলেছেন যে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন, কিন্তু আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক, হামলা হোক। তো সেক্ষেত্রে আরও যারা আছেন সেনাপ্রধানের হেফাজতে, সেই নিয়ে আপনাদের বক্তব্য আসলে কি? দেখুন, আমরা একটু আগে শুনেছি আমাদের সেনাপ্রধানের বক্তব্য। তার বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে এই আওয়ামী লীগের যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন বা নেতারা কেউ কেউ হয়তো তাদের হেফাজতে আছে। আসলে আমি ঠিক আইনটা জানি না, তবে যতদূর শুনেছি
যে সেনা হেফাজতে রাখার কোনো সুযোগ নাই, তাই যদি হয়ে থাকে তাদেরকে পুলিশের হেফাজতে দেওয়াটাই এখন উত্তম বলে আমি মনে করি। আর এই যে একটা গণবিপ্লবের মধ্য দিয়ে যে স্বৈরাচারী হাসিনার পতন ঘটলো, সে পালিয়ে গেল, দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলো, এবং বাংলাদেশের ইতিহাসে তো বটেই, এটা আমাদের উপমহাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। আমাদের টোটাল পার্লামেন্ট এই 300 সদস্য উধাও হয়ে গেল, এরা কোথায়? অথচ এরা ভোট ডাকাতের সাথে জড়িত, এরা দুর্নীতির সাথে জড়িত, এটা হত্যার সাথে এরা জড়িত, লুটপাটের সাথে জড়িত। এদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে অবশ্যই, এবং তাদের গ্রেপ্তার হতে হবে। আজকে দেখেন, এই যে ছাত্র জনতার যে গণবিপ্লব হয়ে গেল, সেই গণবিপ্লবের বিজয়কে নস্যাৎ করার জন্য ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে। 2 দিন আগে একটি জুডিশিয়াল কু করার একটা চক্রান্ত কিন্তু এই দেশের ছাত্র জনতা এবং অনেকে এটা ব্যর্থ করে দিয়েছে। এখনও কিন্তু অন্যান্য জায়গায় ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে সেই দিল্লির সেফ হাউস থেকে টেলিফোন করে তার কর্মীদেরকে বলতে শুনেছি, সব ঢাকায় যাও, নীরবে হই হুল্লা করবা না, ঢাকায় যাও। এইসব কথা বলার মানেটা কি? 15ই আগস্টে কি ঢাকায় কি এর আগে এসেছে? উনি বলতে পারতেন যে যার যার এলাকায় পালন করো, কিন্তু এটা একটা অবশ্যই ষড়যন্ত্রের একটা ইঙ্গিত। এবং যে কারণে আজকে ছাত্র জনতা তারা কিন্তু বলেছে যে তারা এই 2 দিন রাজপথে থাকবে, এবং কোনো প্রতিবিপ্লব, এই বিজয়কে নস্যাৎ করার জন্য কোনো প্রতিবিপ্লব বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এই প্রসঙ্গে একটু সম্পূরক প্রশ্ন করব খুব ছোট করে, তারপরে রাজিকুজ্জামান রতনের কাছে আসতে হবে। এই সেগমেন্টে আমাদের সময় কম। যে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, এইটা আমরা দেখেছি বাংলাদেশের ক্রিয়াশীল সমস্ত ছাত্র সংগঠন তারা একত্রে বসে সরকারের কাছে সে আহ্বান জানিয়েছে, এবং তারা বলেছে যে এই শোক দিবসকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগ আবার এই পতিত স্বৈরাচার, যারা খুনি, যারা রাষ্ট্রদ্রোহী, তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, এবং তারা প্রকাশ্যে এসে তারা একটা প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে এই বিজয়কে নস্যাৎ করার জন্য। আপনার শত শত মানুষকে এরা হত্যা করেছে। এই আমি আগের কথা বাদ দিলাম, এই আপনার আন্দোলনের মধ্যে আমাদের কেউ কেউ বলেন 1500, কেউ বলে 2000, এখনো কোনো হিসাব নাই। এখনো কিন্তু রক্তের দাগ মুছে যায় নাই, এখনো রক্ত কিন্তু শুকিয়ে যায় নাই। আপনি 15 আগস্টের বিষয়টাকে যৌক্তিক মনে করছেন? একটু রাজিকুজ্জামান রতনের কাছে আসতে চাই, একটা লাইন বলি তারপর যান। এবং একই সাথে ধরেন ঘরে ঘরে আহাজারি কিন্তু এখনো শেষ হয়নি। এখন এই যারা হত্যা করলো তাদেরকে দেশের মানুষ এখন রাজপথে দেখতে বা কোনো প্রকাশ্যে দেখতে চায় না। আমরা অবিলম্বে এদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। আর 15ই আগস্টের যে শোক, আজকে এই শোক, হ্যাঁ আমি অবশ্যই মরহুম শেখ মুজিবুর রহমান আমাদের জাতীয় নেতা, তার প্রতি শ্রদ্ধা জানাই, তার প্রতি সম্মান করি, কিন্তু এই শোককে কেন্দ্র করে, এই যে আপনার শোক দিবসকে কেন্দ্র করে যে একটা অ্যানার্কি সৃষ্টির চেষ্টা হচ্ছে, এটা শেখ হাসিনার জয়, তাদের বক্তব্য থেকে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। তাই এই প্রতিবিপ্লব ঘটতে দেওয়া যাবে না। প্রতিবিপ্লব ঠেকানোর জন্য এটি করা হচ্ছে বলে আপনারা মনে করছেন? আপনাকে ধন্যবাদ। রাজিকুজ্জামান রতন, জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন এই প্রেক্ষাপটে? আর সেই সাথে জানতে চাই আরও যারা রয়েছেন সেনা হেফাজতে, তাদের বিষয়ে আপনার অবস্থান কি? ধন্যবাদ। ওই শোক দিবসের ছুটিটাকে বাতিল করা, এটা আসলে আমাদের উপদেষ্টা পরিষদের এখতিয়ারের মধ্যে পড়ে। তারা তাদের বিবেচনা অনুযায়ী যেটা ঠিক মনে করেছেন তারা করেছেন। কিন্তু আমরা একটা কথা বলবো, ইতিহাসে প্রত্যেকটা ব্যক্তির একটা ভূমিকা থাকে। সেই ভূমিকাটাকে অতিমূল্যায়ন করলে তা যেমন তাকে বড় করে না, অবমূল্যায়ন করলেও অন্যরা কিন্তু বড় হয়ে ওঠেন না। আমরা মনে করি ইতিহাসে প্রত্যেকের একটা ভূমিকা আছে, সেই ভূমিকার ব্যাখ্যাটা হয়তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমরা যেন এই জায়গাটা একটু বিবেচনা করি। 1, 2 নম্বর হচ্ছে এখন যারা ক্ষমতায় আছেন তারা হয়তো এই শোককে কেন্দ্র করে সন্দেহ করছেন অথবা ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। ফলে তারা হয়তো তাদের একটা প্রোটেকশনের জন্য এটা করতে পারছেন, যেটা এখন একটু আগে প্রিন্স ভাইয়ের কাছে আমরা শুনলাম যে কোনো ধরনের অন্য রকমের পাল্টা কিছু করার পরিকল্পনা তারা করছেন কিনা। তার মানে এটি শুধু এই বছরের জন্যই করা হচ্ছে, শেষ পর্যন্ত জানি না, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে। এটা রত্ন ভাই তো বললেন যে এখানে আসলে কাউকে মহামানব বানাতে গিয়ে অন্যদেরকে ভিলেন বানানো হচ্ছে। মহামানব বানাতে যে মহাদানব যেন পরিণত না হয়, যা ইতিহাসে যার যার অবদান তাকে দিতে হবে। এখন কি আমরা সেই আগের জায়গায় ফিরে যাব?
সেই ইতিহাস বলার নামে ইতিহাস বিকৃতি। আপনারা এই গত 15 বছর 15ই আগস্ট শোক দিবস, এটা কি অপ্রাসঙ্গিক? না, অপ্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক। কিন্তু এই 15ই আগস্টকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে। আপনি ধরেন এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে শেখ হাসিনার প্রতি ক্ষোভ ছিল, গণভবন হয়তো সেখানে আপনার আক্রান্ত হয়েছে, কিন্তু শেখ মুজিবের যে মূর্তি ভাঙা হয়েছে, তার যে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কি শেখ হাসিনা দায়ী না এটার জন্য? আমি এটাকে সমর্থন করছি না, শেখ হাসিনার যে অগণতান্ত্রিক গণবিরোধী কার্যকলাপ, ফ্যাসিবাদী কার্যকলাপ, পুলিশকে দিয়ে, তার অঙ্গ সংগঠনকে দিয়ে যেভাবে শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে, 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ বাদ যায় না এই হত্যাকাণ্ড থেকে। সেটির জন্য 32 নাম্বার বাড়িটি আসলে কি দোষ করেছে? আমি এটা সমর্থন করি না, আমি আপনাকে আগেই বলে নিচ্ছি, সমর্থন করি না। কিন্তু এই রাগ ক্ষোভের সমস্ত বহিঃপ্রকাশ তার মেয়ের বিরুদ্ধে যেটা হচ্ছে, তার বাবার উপরে যে পড়েছে। অবশ্যই শেখ মুজিবুর রহমান জাতীয় নেতা, আমি অস্বীকার করব না, কিন্তু ওনাকে এমনভাবে এখানে মানে ইয়ে করানোর চেষ্টা হয়েছে গত 15 বছরে, যেটা উনি জীবিত থাকলে মনে হয় উনি নিজেই লজ্জা পেতেন। আজকে শেখ মুজিবুর রহমানকে মহামানব বানাতে গিয়ে ওনাকে কি পরিমাণ জনগণের কাছে আপনার খেলো করা, যে জনগণ কি এটা বিশ্বাস করেছে? করে না। যেটা তিনি না, আমরা শুনেছি 4G যখন বাংলাদেশে চালু করলো, বললো যে শেখ মুজিবুর রহমানের এটা স্বপ্ন ছিল। আমরা একটু বর্তমান প্রসঙ্গে থাকি, তখন কি সময় খুব কম, রাজিকুজ্জামান রতনকে একটু সময় দিতে তখন ছিল। এই যে বলা হলো যে 4G শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, এরকম বললে তো শেষ হবে না আজকে টক শোতে। আমরা একটু রাজিকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। আমরা যে প্রসঙ্গে আছি, আপনি বলছিলেন যে সেটাই বলছিলাম যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, আর হলো ক্ষোভকে ব্যবহার করা হয়, ফলে একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে। এই যে 15 বছরের দুঃশাসন, 15 বছরের লুণ্ঠন এবং 15 বছরের যে দমন পীড়ন, তার পাল্টা প্রতিরোধ হয়েছে। এবং সেটা খেয়াল করে দেখুন, একটা ঘটনা মানুষ মার খেয়েছে, আবার সে রুখে দাঁড়িয়েছে। এবং একটা সময় দেখুন 2014 সালের ইলেকশন হলো, 2018 সালের ইলেকশন হলো, 2024 সালের ইলেকশন হলো, মানুষ একটার পর একটা ইলেকশন এবং নতুন ধরনের প্রতারণার ফাঁদ তারা আবিষ্কার করেছে। সেখান থেকে ইলেকশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে। বিচার বিভাগের প্রতি মানুষের একটা শ্রদ্ধার জায়গা ছিল, সেটাকেও মানুষ একসময় ভেবেছে যে রুল অফ ল, এই কথাটা যতই বলা হোক না কেন, বাংলাদেশে বোধহয় রুলার্স লটাই প্রধান কাজ এখানে করছে। তারপরে ধরুন আমাদের প্রশাসনের কাছ থেকে একটা নিরপেক্ষতা পাওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের কাছে তা পায়নি। পুলিশের কাছে মানুষের আশ্রয় পাওয়ার কথা ছিল, পুলিশ একটা নিপীড়কের জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল। জি, আমরা একটি বিরতি নিব, বিরতির পরে আবারও আমরা আসছি। পুলিশের ভূমিকা, বিশেষ করে আইনমন্ত্রীর দায়বদ্ধতার দায়ের যে জায়গাগুলো রয়েছে। দর্শক, সিএসআরএম গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, সিএসআরএম গণতন্ত্র দেখছেন। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজিকুজ্জামান রতন এবং সৈয়দ ইমরান সালিম প্রিন্স। আমরা আলাপ করছিলাম একেবারে আইনমন্ত্রীর বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, সেই হিসেবেই কিন্তু এসে পড়ে যে গত কয়েকদিন ধরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো যে ঘটনাগুলো দেখছি, সেটি নিয়ে আজকে ঢাকেশ্বরী মন্দিরে এবং রমনা কালী মন্দিরে গিয়েছিলেন ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন যে একটু ধৈর্য ধরতে, এবং তিনি বলেছেন যে আইন এবং সংবিধান সবার জন্যই সমান, এখানে আসলে ধর্মীয় বিবেচনায় কোনো নাগরিককে আলাদা করে ভাবার বা আলাদা করে কোনো কিছু নেই। এবং এই সনাতন সম্প্রদায়ের জ্যেষ্ঠ নেতারা বলেছেন যে 53 বছরের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার, নির্যাতন এবং বৈষম্যের বিচার, সেটার বিচারে একটি কমিশন গঠনের দাবি তারা জানিয়েছেন। 15 আগস্ট নিয়েও কিন্তু এক ধরনের সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। সব মিলিয়ে প্রথমে রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই, এই দুটি বিষয় আসলে কিভাবে এই অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব, একটা সমাধানের পথে? একটা জিনিস, যেমন 15 আগস্টে আমাদের উপদেষ্টা পরিষদ একটা সিদ্ধান্ত দিয়েছেন, হ্যাঁ, সেটা তারা এক্সিকিউট করছেন, ফলে এই বিষয়ে এখন আর খুব বেশি আলোচনা করার কিছু নাই, এটা তো সিদ্ধান্ত হয়ে গেছে যে ছুটি বাতিল। কিন্তু ওই যে আমরা যদি বলি যে ধর্মীয় যে সহিষ্ণুতা বা ধর্মীয় সম্প্রীতির যে জায়গাটা, আমরা একটা খুবই একটা স্যাড রিয়েলিটির মধ্যে আছি যে 1947 সালে
একটা সাম্প্রদায়িক বিভাজন হয়েছিল আমাদের এখানে, কৃত্রিমভাবে একটা বিভাজন তৈরি করা হয়েছিল। তারপরে আপনার খেয়াল করবেন, পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের সংবিধান হতে 7 বছর সময় লেগেছে, না প্রায় 9 বছর সময় লেগেছে। এবং সংবিধান তৈরির সময় কায়েদে আজম জিন্নাহ বলা হয়, যাকে কায়েদে আজম বলা হতো, তিনি একটা কথা বলেছিলেন যে একটা দিন আসবে যেদিন হিন্দুকে আর হিন্দু বলা হবে না, মুসলমানকে আর মুসলমান বলা হবে না, তাদের সবাইকে বলা হবে পাকিস্তানের নাগরিক। তাহলে একদিন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করার পরে তিনি বুঝেছিলেন যে ধর্মীয় বিভাজনটা কারো জন্যই ভালো ফল নিয়ে আসবে না। যেমন পাকিস্তানে হিন্দুরা নিরাপদ যদি না থাকে, তাহলে ভারতে মুসলমানরাও নিরাপদ থাকবে না। এবং এই দুটোকে কীভাবে সাম্প্রদায়িক শক্তি কার্ড হিসেবে খেলবে এবং খেলছে, আমাদের এখানে কিন্তু এই একটা স্যাড রিয়েলিটির মধ্যে আমরা আছি। ফলে এখান থেকে এই বিবেচনাটা আমাদের আসুক যে বৈষম্য, ধর্মীয় বৈষম্যটা যেন না থাকে, 1। 2 নম্বর হচ্ছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, ফ্যাসিবাদের উৎসের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে পুঁজিবাদী শোষণ আছে, আরটা হচ্ছে যে আইনি নিপীড়ন আছে। এই দুটোকে সংস্কারের জায়গায় নিয়ে আসতে হবে। 3 নম্বর হচ্ছে যে দুর্নীতি এবং দুঃশাসনের পাকে নিমজ্জিত হয়েছিল এই দেশটা। যদি সংস্কার করতে চাই, দুর্নীতির শিকড়টা ধরতে হবে এবং দুঃশাসনটা বন্ধ করতে হবে। আর পুলিশ এবং প্রশাসনকে দিয়ে সরকার টিকে থাকার চেষ্টা করেছে, তারা নির্বাচন করেছে, শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন করে তাদেরকে দলীয় কর্মীতে রূপান্তরিত করেছে তা নয়, মানুষের চরিত্রের অধঃপতন ঘটিয়েছে। যে শিক্ষক যেখানে ভোট হয়নি, ভোট পড়েনি, সেখানেও তিনি স্বাক্ষর দিয়ে এসেছেন, সেই শিক্ষক কিন্তু একটা মরালিটিও হারিয়েছেন। ফলে এই নির্বাচনের নামে মানুষের চরিত্র হননের যে প্রক্রিয়াটা ছিল, এখান থেকে একটা সুষ্ঠু নির্বাচনের জায়গায় আসতে হবে। আর একটা হলো জবাবদিহির জায়গা। এখন মতিউর কাণ্ডের মধ্য দিয়ে কিংবা ছাগল কাণ্ডের মধ্য দিয়ে অনেক কিছু বেরিয়ে এসছে। পুলিশের আইজি 672 বিঘা জমি কিনে ফেলতে পারেন, কেমনে সম্ভব? তাহলে জবাবদিহির জায়গাটা আমাদের 52 বছরের বাংলাদেশে, সেখানে কিন্তু যে সরকারি কর্মচারীদের তাদের যে বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেওয়াটা, এটা এখনো পর্যন্ত বিধানটা আসে না। ফলে সেই জায়গাগুলো আনতে হবে। সংসদ সদস্যদের ট্যাক্স ফ্রি গাড়ির বিষয়টা যেমন বন্ধ করতে হবে, তেমনি আরেকটা কথা বলি যে আমাদের এখানে জবাবদিহির বিকল্প নাই। একটা গণতান্ত্রিক ব্যবস্থার দুটো জিনিস আছে, একটা হলো যে ফিলোসফিক্যাল টলারেন্স, আমি আপনার কথাটা সহ্য করব, আর একটা হচ্ছে ভিন্নমতকে শ্রদ্ধা করবো, মানে সব মেনে নেবো তা না, কিন্তু আপনার মত প্রকাশের অধিকারটাকে আমি শ্রদ্ধা করবো। আর একটা হলো যে জবাবদিহি, প্রত্যেককে তার অ্যাকাউন্টেবল হতে হবে। একটা হলো পরমত সহিষ্ণুতা, আর একটা হলো জবাবদিহিতা। এইটার জায়গায় এখন আমাদের আসতে হবে। ইমরান সালেহ প্রিন্স, আপনার কাছে একটু আসতে চাই। বিএনপি অনেক বড় একটা দল, আপনারা যদি ক্ষমতায় যান ভোটের মাধ্যমে, তখন আসলে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা যেটি যতটুকু নষ্ট হয়েছে, সেটি ফেরত আনার জন্য আসলে কি করবেন? দেখুন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে বলে আপনি যেটা বলছেন, এখন যেই অবস্থাটা চলছে, একমত নই। সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু এখানে হচ্ছে না, সম্প্রীতি কোনো নষ্ট হচ্ছে না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভাই ভাই। এখানে কোনো কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরুর ব্যাপার না, সকলেই আমার বাংলাদেশি। এখন একটা রাজনৈতিক সংঘাত যখন হয়, তখন কেউ মুসলমান আওয়ামী লীগের যেরকম সমর্থন করতে পারে, সে আবার হিন্দু আওয়ামী লীগের সমর্থন করতে পারে। কেউ কোনো হিন্দু বিএনপি যেরকম সমর্থন করতে পারে, মুসলমানও হতে পারে, বৌদ্ধও সমর্থন করতে পারে। সংঘাত যখন হয়, তখন সেখানে দুই দলের মধ্যে হিন্দু মুসলমান, আপনার ধর্মের, হিন্দু ধর্ম বা মুসলমান ধর্মের মানুষ সেখানে আহত হতে পারে বা একটা ভিকটিম হতে পারে। তো এইটাকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এটা বলা যাবে না। যদি ভুল বোঝাবুঝিও ধরি আমরা, যদি ভুল বোঝাবুঝিও হয়ে থাকে, ভুল বুঝাবুঝি না, এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রটা আপনার বুঝতে হবে। আজকে আমি তো একটু আগেই বললাম, যেখানে একটা সংঘাত তৈরি করে একটা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তারা একটা তৃতীয় পক্ষ, বিশেষ করে আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে সেই ষড়যন্ত্রের এখানে মানে উস্কে দিচ্ছে। আপনার এই যে আপনার ইন্ডিয়ান যে মিডিয়াগুলো, আপনার যে ইউটিউব চ্যানেলগুলো, তারা খুলে আপনি দেখবেন বাংলাদেশে মনে হয় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেছে। মন্দির মনে হয় মন্দিরের পর মন্দির পুড়ছে। অথচ আজকেই আমরা শুনেছি যে 650 উপজেলার মধ্যে মাত্র 27টি উপজেলাতে কিছু কিছু ঘটনা ঘটেছে। কোনো একটা মন্দির পুড়েছে, এটা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। সেখানে হ্যাঁ, এই মোব যেটা আপনার কি বলে গণজাগরণ যেটা সৃষ্টি হয়েছে, সেখানে যেরকম আওয়ামী লীগের নেতাকর্মীরাও আক্রান্ত হয়েছে, তার মধ্যে কেউ হিন্দু কেউ মুসলমান। এটাকে যদি এখন সাম্প্রদায়িক বলি, তাহলে এটা ঠিক হবে না। তারপরেও আমরা নিন্দা করি। আপনি বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতা, আমাদের নীতি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতিতে বিএনপি বিশ্বাস করে এবং বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। আমরা কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কিন্তু রাষ্ট্রটা আমাদের সবার। তো এই রাষ্ট্রকে গড়তে হলে সবার লাগবে
এবং সেখানে ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি। এই নীতিতে বিএনপি চলবে। এখন কেউ যদি পরিকল্পিতভাবে করে, আপনি ধরেন এই যে বললাম ইন্ডিয়ান মিডিয়াগুলিতে আপনার এটা প্রচার হচ্ছে, হঠাৎ করে আমরা দেখলাম এখানে হিন্দু কমিউনিটি তারা সারা বাংলাদেশে তারা আন্দোলনের সূচনা করলো, কাদের ইঙ্গিতে? এটা কি তারা আওয়ামী লীগের পার্ট বা অন্য দেশের পার্ট হচ্ছে না? এমনকি এই হিন্দুদের ব্যানারে যে প্রোগ্রামগুলো হচ্ছে তার অধিকাংশ হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদের হাতে একদমই সময় নেই। যেসব কথা বলছে এটা তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসুক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন এবং ধর্মীয় কার্ড হিসেবে এটি নিয়ে কেউ খেলবে না। এই তো আপনার বক্তব্য। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। হিন্দু কমিউনিটিকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। তারা আমাদের শত্রু না, তারা আমাদের বন্ধু। কিন্তু বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে এরকম একটা ভালনারেবল সিচুয়েশন বা এরকম একটা খুবই মানে সংবেদনশীল যে একটা পরিবেশ এখানে চলছে, এখানে কারো কোনো ভুল পদক্ষেপ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান সালেহ প্রিন্স এবং রাজিকুর জামান রতন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।